আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 তড়িৎ চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ আলোচনা করতেছিলাম। আমরা গত 2 ক্লাসে যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। আজকে লেকচার 3-এ আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, ট্রান্সফরমার, দিক পরিবর্তী প্রবাহ, সরাসরি প্রবাহ এবং একটা গাণিতিক সমস্যা। আজকে আমরা এই জিনিসগুলা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পারস্পরিক আবেশ। আমরা প্রথমে আলোচনা করব পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশের ক্ষেত্রে 2টা কুণ্ডলী প্রয়োজন হয়। একটা মুখ্য কুণ্ডলী, যেটাতে তড়িৎ প্রবাহিত হবে, আর তার পাশাপাশি আরেকটা গৌণ কুণ্ডলী, যেটাতে চুম্বক আবেশ ঘটবে। অতএব পারস্পরিক আবেশের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে 2টা কুণ্ডলীর প্রয়োজন হবে। আমরা স্বকীয় আবেশ যখন পড়েছিলাম তখন বলেছিলাম একটি কুণ্ডলী বা একটি বর্তনী। তো পারস্পরিক আবেশের ক্ষেত্রে 2টা কুণ্ডলীর প্রয়োজন হবে। যেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সেটাকে বলা হবে মুখ্য কুণ্ডলী, আর যেটাতে তড়িৎ চুম্বক আবেশ ঘটবে সেটাকে বলা হবে গৌণ কুণ্ডলী। তাহলে আমরা পারস্পরিক আবেশের সংজ্ঞাটা নিম্নরূপে দিতে পারি। আমরা বলতে পারি যে পারস্পরিক আবেশ হলো মুখ্য কুণ্ডলীতে অসময় তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটে তাকে পারস্পরিক আবেশ বলে। আমি আরেকবার বলছি, মুখ্য কুণ্ডলীতে অসময় তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটে তাকে পারস্পরিক আবেশ বলে। তাহলে পারস্পরিক আবেশ থেকে আমরা অন্তত বলতে পারি যে পারস্পরিক আবেশ তখনই হবে যখন পাশাপাশি 2টা কুণ্ডলী থাকবে। যেটাতে তড়িৎ প্রবাহিত হবে সেটাকে বলা হবে মুখ্য কুণ্ডলী, আর মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে নিকটবর্তী গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটবে তাকে বলা হবে পারস্পরিক আবেশ। এরপর আমরা পড়ব পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আমরা পড়ব পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে কোনো মুখ্য কুণ্ডলীতে আই তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত চুম্বক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে আমরা লিখতে পারি ফাই ইজ প্রপোর্শনাল আই। অর্থাৎ যত বেশি তড়িৎ প্রবাহিত হবে সংযুক্ত চৌম্বক ফ্লাক্স তত বেশি হবে। তো আমরা জানি যে কোনো সমীকরণ থেকে প্রপোর্শনাল সাইন উঠালে ওই সমীকরণে একটা কনস্ট্যান্ট বসাতে হয়। এখানে আমরা বসিয়েছি ফাই ইজ ইকুয়াল এম আই। এম সমানুপাতিক ধ্রুবক, আর এই এমকেই বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো মুখ্য কুণ্ডলীতে আই তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত চুম্বক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে আমরা লিখতে পারি ফাই ইজ প্রপোর্শনাল আই। এই প্রপোর্শনাল শব্দটার অর্থ হচ্ছে যে প্রবাহিত প্রবাহমাত্রা বেশি হলে সংযুক্ত ফ্লাক্স বেশি হবে, মানে একটা বৃদ্ধিতে আরেকটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিকের তাৎপর্য। তো সুতরাং আমরা এখান থেকে যদি প্রপোর্শনাল চিহ্ন উঠাই তাহলে আমরা লিখতে পারবো ফাই ইজ ইকুয়াল সমানুপাতিক ধ্রুবক এম ইন্টু আই। এখানে এম সমানুপাতিক ধ্রুবক আর একে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। আর যদি আমরা এটাকে অন্যভাবে বলতে চাই তাহলে বলতে পারি কোনো মুখ্য কুণ্ডলীতে
একক তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। আমরা বলতে পারি, যদি ম্যাথমেটিক্যালি এইভাবে না বলি তাহলে আমরা বলতে পারবো কোনো মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য, মুখ্য কুণ্ডলীতে তড়িৎ যাবে হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত যে চুম্বক ফ্লাক্স সেটাকে বলা হবে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে এখানে I যদি 1 এম্পিয়ার হয় বা একক পরিমাণ হয়, তাহলে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স সংযুক্ত হবে তাকেই বলে মূলত বলা হবে পারস্পরিক আবেশ গুণাঙ্ক M। আমরা জানি স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়েছি, পারস্পরিক আবেশ গুণাঙ্ক এখন পড়লাম, আবেশ গুণাঙ্ক পড়েছি। তো আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, স্বকীয় আবেশ গুণাঙ্কের এককও হেনরি, পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককও হেনরি। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক 1 হেনরি বলতে কি বুঝো, আমরা অ্যান্সার দিব মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 এম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে, কি বললাম, মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 এম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে গৌণ কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, কি বললাম, মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 এম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে গৌণ কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তবে কুণ্ডলীদের পারস্পরিক আবেশ গুণাঙ্ককে বলা হবে 1 হেনরি। তাহলে আমরা 1 হেনরির ডেফিনেশনটা বলতে পারি এইভাবে যে মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 এম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে গৌণ কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তবে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ককে বলা হবে 1 হেনরি। এরপর আমরা পড়ব হচ্ছে ট্রান্সফরমার। এখন আমরা পড়ব হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে। আমরা কি বললাম, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায়। তাহলে ট্রান্সফরমারের মূল কাজটা হচ্ছে রূপান্তর করব। আমরা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করব, অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করব। আর যেই যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে। তাহলে এখন যদি আমাদেরকে বলে ট্রান্সফরমারের প্রকারভেদ বা কয় প্রকারের হতে পারে, তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, যেহেতু ট্রান্সফরমারের ডেফিনেশনই বলা হয়েছে যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব, আবার নিম্ন বিভবকে উচ্চ বিভব, অতএব আমরা বলতে পারি ট্রান্সফরমার 2 প্রকার। নাম্বার 1 স্টেপ আপ ট্রান্সফরমার, 2 স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে যে ট্রান্সফরমারের সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। কি বললাম, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা যায় তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা জানি বাংলাদেশের যে কারেন্ট সেটার লাইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তো এখন আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাব সেখানে দেখা যায় যে 220 ভোল্ট এসি লাইন থেকে
5000 ভোল্ট, 4000 ভোল্ট, 6000 ভোল্ট এরকম দরকার হয়, তখন সেখানে যে ট্রান্সফরমারটা ইউজ করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে মূলত স্টেপ আপ ট্রান্সফরমার, যে 220 ভোল্ট থেকে 4000 ভোল্ট, তার মানে দিক পরিবর্তী, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী নিম্ন বিভবকে উচ্চ বিভব, অর্থাৎ মিল ইন্ডাস্ট্রিতে যে ট্রান্সফরমারটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর আমাদের মোবাইলের যে চার্জারটা, সেটা দিয়ে আমরা যখন মোবাইল চার্জ করি তখন দেখা যায় আমাদের লাইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, কিন্তু আমাদের মোবাইলের প্রয়োজন হয় 5 ভোল্ট বা 7 ভোল্ট বা 4 ভোল্ট, তাহলে দেখা যায় 220 ভোল্ট থেকে এটা 5 ভোল্ট বা 7 ভোল্ট বা 4 ভোল্টে রূপান্তর করে, অর্থাৎ এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আশা করি আমরা ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার এগুলো আমরা বুঝতে পেরেছি। এখন যদি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী, আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী থাকবে, যদি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস, গৌণ কুণ্ডলীর প্রবাহ আইপি এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইএস হয়, তাহলে এই সমীকরণটা ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই সমীকরণটা ব্যবহার করে আমরা ট্রান্সফরমার রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে ফর্মুলাটা কি বা ইকুয়েশনটা হচ্ছে ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল আইএস ডিভাইডেড বাই আইপি, যেখানে ইপি বোঝাচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ইএস বোঝাচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এনপি বোঝাচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এনএস বোঝাচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, আইএস বোঝাচ্ছে গৌণ কুণ্ডলীর প্রবাহ, আইপি বোঝাচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ। এখন যদি আমাদের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইজ গ্রেটার দেন মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হয়, তার মানে মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ ধরো 220 ভোল্ট, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হলো 4000 ভোল্ট, তাহলে আমরা ট্রান্সফরমারটিকে বলতে পারবো স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কম হয় মুখ্য কুণ্ডলীর তুলনায়, তখন ট্রান্সফরমারটিকে বলতে পারবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা এখানে ট্রান্সফরমার পড়েছি, স্টেপ আপ ট্রান্সফরমার পড়েছি, স্টেপ ডাউন ট্রান্সফরমার পড়েছি, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা গাণিতিক সমস্যা যখন আলোচনা করব তখন এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এরপর আমরা আলোচনা করব দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, এটা এখন আমরা পড়ব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে এক্স অক্ষের দিকে হচ্ছে সময়, ওয়াই অক্ষের দিকে হচ্ছে প্রবাহ, আর এই যে প্রবাহ এক মূলবিন্দু থেকে শুরু হলো, ধনাত্মক দিকে সর্বোচ্চ মান পর্যন্ত গেল, আবার কমতে শুরু করলো, ঋণাত্মক দিকে সর্বোচ্চ মান পর্যন্ত গেল, আবার ধনাত্মক দিকে সর্বোচ্চ মান গেল। আমরা চিত্র এটা দেখালাম, এই চিত্রটা মূলত দিক পরিবর্তী প্রবাহের চিত্র। এখন আমাদেরকে যদি বলা হয় দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে, আমরা অ্যান্সার দিব কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি, যে কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, যেমন নির্দিষ্ট সময় পর এখানে সর্বোচ্চ মান হলো, তারপর আবার এখানে সর্বনিম্ন মান প্রাপ্ত হলো, তাহলে সেই প্রবাহকে বলা হবে দিক পরিবর্তী প্রবাহ। তাহলে আমরা কি বললাম, কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাহলে সেই প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে। দিক পরিবর্তী প্রবাহের সমীকরণটা এখানে আমরা লিখেছি I ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট হচ্ছে প্রবাহের সর্বোচ্চ মান, এই যে এখান থেকে সাম্য অবস্থান থেকে এখান পর্যন্ত এই মানটা হচ্ছে আই নট। তাহলে আই নট হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান, আর ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস পাই ডিভাইড বাই টি, যেখানে টি হলো পর্যায়কাল। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এখান থেকে পজিটিভ হাফ সাইকেল,
নেগেটিভ হাফ সাইকেল, তারপর আগের অবস্থায় ফিরে আসা, তখন এটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো। আর পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তার মানে আমরা লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু 2π ডিভাইড বাই টি। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যকার সম্পর্ক থেকে আমরা জানি 1/t ইজ ইকুয়াল টু হচ্ছে f, অতএব ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে, অথবা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ লিখো, তাহলে আমরা সমীকরণটা লিখবো i ইজ ইকুয়াল টু i নট sin ওমেগা টি, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t ইজ ইকুয়াল টু 2πf। আর i নট হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান। আর সংজ্ঞাটা যদি বলতে বলে তাহলে বলে দিব কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে উপরের দিকে গেল, তারপর আবার নিচের দিকে গেল, তার নির্দিষ্ট সময় পরপর যদি দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাহলে ওই প্রবাহটাকে বা সেই প্রবাহকে বলা হবে দিক পরিবর্তী প্রবাহ। এরপর আমরা পড়ব হচ্ছে সরাসরি প্রবাহ। এক্স অক্ষের দিকে বসালাম সময়, ওয়াই অক্ষের দিকে বসালাম প্রবাহ। আর এই যে প্রবাহটা কোনো চেঞ্জ আসতেছে না, সেটাকে বলা হবে স্থির প্রবাহ বা সমপ্রবাহ বা সরাসরি প্রবাহ। তাহলে সরাসরি প্রবাহ হচ্ছে যে প্রবাহ সময়ের সাথে সাথে দিক বা দশা পরিবর্তন করে না। কি বললাম? যে প্রবাহ সময়ের সাথে সাথে দিক বা দশা পরিবর্তন করে না তাকে বলা হবে সরাসরি প্রবাহ। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহের মানটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট মান, এটা সময়ের সাথে সাথে এটার চেঞ্জ আসতেছে না, অতএব এই প্রবাহটাকে বলা হবে সরাসরি প্রবাহ। এরপর আমরা একটা গাণিতিক সমস্যা এখানে লিখেছি যেটা ট্রান্সফরমার রিলেটেড, সেটা এখন আমরা আলোচনা করব। সমস্যাটা হলো একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 এবং ভোল্টেজ 220 ভোল্ট। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত হবে? তাহলে এখানে আমাদের যা দেওয়া আছে লিখলাম যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি, পি ফর প্রাইমারি, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি ইজ ইকুয়াল টু 50, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি সমান 200 ভোল্ট, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস ইজ ইকুয়াল টু 100, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা ট্রান্সফরমারের ইকুয়েশনটার মধ্যে পড়ে এসেছি যে আমরা জানি ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল এনপি ডিভাইডেড বাই এনএস, বা ইএস ইজ ইকুয়াল ইপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি। আমরা মান বসালাম, ইপি 200 ইন্টু এনএস হচ্ছে 100 ডিভাইড বাই এনপি হচ্ছে 50, কাটাকাটি করলে 2, তাহলে 200 ইন্টু 2 সমান 400। তো সুতরাং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস ইজ ইকুয়াল টু 400 ভোল্ট। এইভাবে আমরা ট্রান্সফরমারের গাণিতিক সমস্যাগুলা সমাধান করতে পারি। তো খেয়াল রাখবো, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বললে এনপি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বললে ইপি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বললে এনএস, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বললে ইএস। আবার যদি এখানে প্রবাহ দেওয়া থাকতো তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ হলে হবে আইপি, গৌণ কুণ্ডলীর প্রবাহ হলে হবে আইএস। আর সূত্রটা আমরা জানি ইপি ভাগ ইএস ইজ ইকুয়াল টু এনপি ভাগ এনএস ইজ ইকুয়াল টু আইএস ভাগ আইপি। তো সুতরাং আমাদের এখানে কাজে লাগতেছে শুধু ভোল্টেজ এবং হচ্ছে পাক সংখ্যা, তার মানে ইপি ভাগ ইএস ইজ ইকুয়াল এনপি ভাগ এনএস। এভাবে আমরা গৌণ কুণ্ডলী ভোল্টেজ নির্ণয় করতে পারি। আর আমাদের কলেজে পরীক্ষা শুরু হবে আগামী 6 তারিখ থেকে। ওইখানে আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টার সেটা হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ, এমসিকিউ টাইপসের পরীক্ষা হবে। তো ওই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। পাশাপাশি আমাদের যে অনলাইন ক্লাস হচ্ছে, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমরা 4 জন ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। যখনই আমাদের পরীক্ষা আসবে এবং সরকার প্রতিষ্ঠান খুলে দিবে, তখন আমরা যদি পরীক্ষা নেই, যা পড়াচ্ছি এর উপরই পরীক্ষা নিব। তো সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, বোঝার চেষ্টা করো এবং বাসায় সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা করো। সবাই যেন ভালো রেজাল্ট করতে পারো সেই দিকে সবাই মনোযোগ দিবে। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।